হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আমরা আজকে আরো একটা নতুন ক্লাসে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের পার্ট 2 ক্লাস। কিসের উপর পার্ট 2 ক্লাস? আমরা অলরেডি একে রামানুজনের স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস তার একটা ইন্ট্রোডাকশন ক্লাস করেছি। সেই ইন্ট্রোডাকশন ক্লাসের পরবর্তী ক্লাস হচ্ছে আজকের ক্লাস। আজকে আমরা কি করব? আজকে আমরা একে রামানুজনের স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস পুরো কবিতার যে টেক্সটটাকে আমরা ক্রিটিক্যালি অ্যানালাইসিস করব লাইন বাই লাইন। আমরা আগের দিন কি করেছি? আগের দিনের ক্লাসে আমরা একে রামানুজনের টোটাল ইন্ট্রোডাকশন জেনেছি, কবিতাটার ব্যাকগ্রাউন্ড জেনেছি এবং টোটাল যে একটা ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য পোয়েম এবং অ্যাবাউট দ্য পোয়েট সেটা আমরা জেনেছি। তো দেখো, যারা আগের ক্লাসটা করনি তারা অবশ্যই আগের ক্লাসটা করে নাও। আগের ক্লাসটা করলে তবে যেই এই ক্লাসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো চলো আমরা এরপর শুরু করব আজকে আমাদের ক্লাস, যেটা হচ্ছে একে রামানুজনের স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস। তো চলো আমরা শুরু করি স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস। তো দেখো, আজকে আমরা টেক্সট আলোচনা করব। এটা হচ্ছে আমাদের পার্ট 1 ক্লাস। তো আমি প্রথমেই বলেছি স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস এটা একটা সিম্বলিক পোয়েম। এই টাইটেলটার মধ্যে সিম্বলিজম লুকিয়ে আছে। কবি এখানে একটা পুরনো চিন্তাধারা থেকে সেই চিন্তাধারাকে ভেঙে একটা নতুন চিন্তাধারা এস্টাবলিশ করার চেষ্টা করছেন তার এই কবিতার মাধ্যমে। তো আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা কবিতার যে টোটাল ব্যাকগ্রাউন্ডটা সেটা আলোচনা করেছি। তো আজকে আমরা লাইন বাই লাইন কি করব? টেক্সটটাকে আলোচনা করব। টেক্সটটাকে আলোচনা করার মাধ্যমে আমরা দেখে নেব টোটালি যে কিভাবে কবিতার মেন আইডিয়াটাকে প্রেজেন্ট করছি। তো চলো শুরু করা যাক আমাদের স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস এর টেক্সট। তাহলে দেখো, কবি প্রথমেই কি বলছেন? কবি প্রথমেই কি বলছেন সেটা আমাদের জানতে হবে। তো দেখো, কবি বলছেন, I burned and burned, but one day I turned and caught that thought by the screams of our hair and say, beware, do not follow a gentleman's moral with that absurd determined air. তাহলে কবি কি বলতে চাইলেন? কবি কেন এরকম বলছেন? তবে একটু আমরা জেনে নিই। ব্যাপারটা হচ্ছে, এখানে দুটো পার্সন আছে। একটা কি? একটা হচ্ছে আমাদের স্পিকার, সেটা পোয়েটিক পার্সোনা হতে পারে, কবি নিজে হতে পারে বা অন্য কোনো স্পিকার হতে পারে। আরেকটা হচ্ছে একজন মহিলা। তো এই মহিলাটাকে, এটাকে নিয়ে অনেক ধরনের মতবাদ আছে। তো তোমাদের আমি দুটো পপুলার মতামত বলবো। যে পপুলার দুটো যে মতবাদ এই মেয়েটিকে নিয়ে সেটা আমি তোমাদের বলছি। একটাকে, একটা মতবাদ হচ্ছে যে এখানে স্পিকার বা পোয়েটিক পার্সোনা যে মেয়েটির সাথে বা যে মেয়েটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে সেই মেয়েটি হচ্ছে একটা প্রস্টিটিউট। সেই মেয়েটি হচ্ছে একটা প্রস্টিটিউট এবং সেই মেয়েটিকে উদ্দেশ্য করে আমাদের পোয়েট কথাগুলো বলছে। এটা একটা পার্সপেক্টিভ। আরেকটা কি? আরেকটা হচ্ছে এখানে কবি তার প্রেমিকাকে উদ্দেশ্য করে বলছেন। তার প্রেমিকাকে তিনি উদ্দেশ্য করে বলছেন। এটা হচ্ছে সেকেন্ড পার্সপেক্টিভ। তো আমরা দুটো পার্সপেক্টিভকে মাথাতে রেখেই কিন্তু আলোচনা করব। ফার্স্ট পার্সপেক্টিভটাকে বেশি গুরুত্ব দেব, কারণ প্রথম যে পার্সপেক্টিভটা সেটাই কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যখন কবিতার টেক্সটে আরো বেশি যাব তখন আমরা বুঝতে পারবো। তো চলো এরপর আমরা অ্যানালাইসিস করি লাইন বাই লাইন। তাহলে প্রথমেই কি বলছে দেখো, আই বার্ন অ্যান্ড বার্ন। বার্ন মানে কি? জ্বালা করা, তীব্র জ্বলন। তা দেখো, কবি এই যে আই বার্ন অ্যান্ড বার্ন এটার মাধ্যমে কি বোঝাতে চাইলেন? কবি বোঝাতে চাইলেন যে তার মধ্যে একটা জ্বলন হচ্ছে। এই জ্বলনটা কিসের? দেখো, এটা একটা সিম্বল। এটা হচ্ছে সেক্সুয়াল যে হাঙ্গার, সেই সেক্সুয়াল হাঙ্গারটাকে বা সেক্সুয়াল বার্নিংটাকে কবি বার্ন অ্যান্ড বার্ন হিসাবে তুলে ধরলেন। কবি দেখালেন যে তার মধ্যে একটা সেক্সুয়াল বার্নিং চলছে, তার ইনার সোলের মধ্যে একটা সেক্সুয়াল বার্নিং চলছে। কবি
সেক্সুয়াল বার্নিং এ বারবার ভুগছেন। এটা একটা পার্সপেক্টিভ। আরেকটা পার্সপেক্টিভ কি, আই বার্ন এন্ড বার্ন। কবি কোনো একটা থটের ওপর প্রচন্ড পরিমাণে রেগে আছে, কোনো কিছুর ওপর প্রচন্ড পরিমাণে রেগে আছেন, সেই কারণে সেই রাগ থেকে কবির মধ্যে একটা বার্নিং সেন্সেশন হচ্ছে, এটাও আমরা বলতে পারি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড থট। তারপর কবি কি বলছেন দেখো, বাট ওয়ান ডে আই টার্ন অ্যান্ড কট দ্যাট থট। কিন্তু কবি তারপরেই বলছেন, আমাদের স্পিকার তারপরেই বলছেন যে তিনি একদিন টার্ন করলেন, মানে ফিরে তাকালেন, এবং তার ওই যে চিন্তা ভাবনা যেটা মাথায় চলছিল, যেটার কারণে তার মধ্যে বার্নিং তৈরি হয়েছে, সেটা রাগ হতে পারে, সেটা সেক্সুয়াল হাঙ্গার হতে পারে, যাই হোক, যাই বার্নিং হোক, যেটা তৈরি হয়েছে সেটাকে কিন্তু কবি একদিন টার্ন করলেন, সেটাকে ফিরিয়ে দিলেন এবং সেটাকে ধরে ফেললেন। বাট ওয়ান ডে আই টার্ন, কিন্তু একদিন আমি বিমুখ হলাম, এন্ড কট দ্যাট থট, এবং সেই চিন্তাটাকে, সেই বার্নিং চিন্তাটাকে ধরে ফেললাম কিভাবে, বাই দ্য স্ক্রিমস অফ হার হেয়ার এন্ড সেড। আমি সেই মেয়েটিকে, যে মেয়েটির কারণে আমার মধ্যে বার্নিংটা হচ্ছিল, তার চুলের মুঠিটা আমি ধরলাম, তার চুলের মুঠিটা ধরে আমি আমার ওই বার্নিং সেন্সটাকে সেখান থেকে ফিরে আসার চেষ্টা করলাম, এবং আমি তাকে বললাম, আমি তাকে অ্যাডভাইস দিলাম, কাকে গো, ওই মেয়েটি। ওই মেয়েটিকে একটা প্রস্টিটিউটও হতে পারে, বা কবির বিলাভেটও হতে পারে, বা বোথ, কবির বিলাভেট এবং প্রস্টিটিউট। তো দেখো কি হচ্ছে, কবি কি বললেন, বিহেভিয়ার, সাবধান, do not follow a gentleman's morals with that absurd determined ear। এইভাবে আমার মতো একটা ভদ্র বাড়ির ছেলেকে তোমার ওই নোংরা চোখ দিয়ে বা নোংরা ইচ্ছা দিয়ে ফলো করো না। তাহলে এটা কি বলতে চাইলেন কবি? কবি বলতে চাইলেন যে তিনি ওই যে মেয়েটি, যে মেয়েটি কবির বিলাভেড হতে পারে, বা কোনো এক প্রস্টিটিউট হতে পারে, বা বিলাভেড এবং প্রস্টিটিউট বোথ হতে পারে, সেই মেয়েটি কবিকে ফলো করেন, সেই মেয়েটি কবিকে ফলো করেন, কবির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকেন, কবির দিকে প্রেমের চোখ নিয়ে তাকিয়ে থাকেন। তো কবি সেটা অনেকদিন ধরে লক্ষ্য করছেন, এবং কবির মধ্যে সেই কারণে একটা বার্নিং জন্মেছে। সেই বার্নিংটা সেক্সুয়াল হতে পারে, বা রাগের বার্নিংও হতে পারে, যে কোনো দুটোর মধ্যে একটা হতে পারে। তো কবি একদিন সবকিছু থেকে মুক্তি পাওয়ার জন্য ওই মেয়েটিকে ধরে ফেললেন, তার চুলের মুঠি ধরলেন এবং তাকে বললেন যে এইভাবে আমার মতো ভদ্রলোকের মরাল, মানে নীতিগুলোকে তুমি কখনোই নষ্ট করতে পারবে না বা ফলো করতে পারবে না, তোমার ওই অ্যাবসার্ড, তোমার ওই অদ্ভুত ইচ্ছা নিয়ে। ডিটারমাইন্ড মানে ইচ্ছা, কোনো একটা ইচ্ছা যেটা প্রতিষ্ঠিত, যেটার প্রতি আমরা সম্পৃক্ত বা প্রতিষ্ঠিত, তাকে বলা হয় ডিটারমাইন্ড, যে আমি ডিটারমাইন্ড, এটা করবই। যে তুমি যে ডিটারমাইন্ড করে আছো যে তুমি আমার সাথে একটা সম্পর্ক তৈরি করবে, সেটা ফিজিক্যাল হতে পারে বা সেটা লাভ রিলেশন হতে পারে, সেটা কিন্তু কখনোই তুমি পারবে না, কারণ আমি জেন্টলম্যান একজন এবং আমার কিছু মরাল আছে। তা দেখো, তোমাদের কবিতার প্রথম দিকটা পড়ে মনে হতেই পারে যে কবি এরকম কি কথা বলছে, প্রস্টিটিউট হলে সে একটা মানুষ, সে একটা মেয়ে, তাহলে কবি তাকে এরকম কেন কথা বলবে? এই জন্যই কবিতার নাম স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস। এটা হচ্ছে কবির ফার্স্ট ভিউ। কবি ফার্স্ট ভিউ নিচ্ছেন, আবার একটা অ্যানাদার ভিউ নেবেন। কবি যখন শেষের দিকে যাবে, কবিতা যখন শেষের দিকে যাবে, তখন কিন্তু আমরা একটা অ্যানাদার ভিউ পাবো, এই এলিগেন্সের একটা অন্য ভিউ পাবো। প্রথম দিকে কবি কিন্তু সেই অর্থোডক্স মাইন্ডটাকে প্রেজেন্ট করছেন, কিন্তু কবিতা যত শেষের দিকে এগোবে, কত সুন্দর কবিতার মধ্যে একটা পরিবর্তন আসবে, সেটা আমরা দেখতে পাবো। তাহলে প্রথম স্ট্যান্ডায় কবি কি করলেন, আমি একবার বাংলায় পরিষ্কার করে বলবো। তাহলে কবি বললেন, আমার মধ্যে একটা জ্বলন হচ্ছে, এবং সেই জ্বলনটাকে আমি একদিন মিটিয়ে ফেললাম। কি করে? আমি ধরলাম সেই মেয়েটিকে তার চুলের মুঠিতে এবং তাকে সাবধান করলাম যে তুমি তোমার এই
অদ্ভুত ইচ্ছা নিয়ে, অদ্ভুত যে ইচ্ছা নিয়ে আমাকে ফলো করছো সেটা করো না, সেটা থেকে সাবধান হয়ে যাও। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম যে 5টা লাইন, সেই 5টা লাইনের থট। তো দেখো সেকেন্ড যে পার্ট বা সেকেন্ড অংশ, সেখানে কি হচ্ছে দেখো, ফাইন্ড এ প্রিস্ট, find any beast in the wind for a husband. He will give a houseful of legitimate songs. It is too late for sin, even for treason, and I have no reason to know your kind. এর মানে কি? দেখো কবি তো প্রথমেই বলেছেন যে তিনি ওই মেয়েটির থেকে দূরে থাকতে চান, কারণ তিনি মেয়েটিকে ফলো করতে বারণ করছেন। কারণ কবি একজন জেন্টলম্যান, একজন ভদ্রবাড়ির মানুষ। একজন ভদ্রবাড়ির মানুষ একটা প্রস্টিটিউটের সাথে একটা সম্পর্কে জড়িয়ে গেছে, এটা মেনে নেওয়া যাবে না, সমাজ মানবে না, অর্থোডক্স সোসাইটি মানবে না। আমরা তো প্রস্টিটিউটদের কি করেছি, একবারই পতিতা করে দিয়েছি, তাদেরকে সমাজ থেকে আলাদা করে দিয়েছি, এক্সক্লুডেড করে দিয়েছি। আমরা কেউ মনে করতেই পারি না যে একটা প্রস্টিটিউটেরও সংসার করার ইচ্ছে থাকে, তাকেও সমাজে স্বীকৃতি দেওয়ার ইচ্ছে থাকে, বা তাকেও সমাজে স্বীকৃতি দেওয়া দরকার, আমরা এটা ভুলেই গেছি। আমরা প্রস্টিটিউট মানে তাকে নোংরা চোখে দেখি এবং তার সম্বন্ধে নোংরা কমেন্ট করি। তো কবিও সেই অর্থোডক্স সোসাইটির একজন মানুষ, তিনিও সেই রকম চিন্তা ভাবনা নিয়ে চলেছে, তিনিও তাই সেই কথাগুলোই বলছেন। তিনি কি বলছেন, ফাইন্ড এ প্রিস্ট, তোমার যদি এতই ইচ্ছা একটা পুরোহিত খুঁজে নিয়ে এসো। ফাইন্ড এনি বিস্ট ইন দ্য উইন্ড ফর এ হাজবেন্ড, এবং যে কোনো একটা বিস্ট, বিস্ট মানে জন্তু, এখানে জন্তুটা সিম্বল, কিসের সিম্বল, রাফ মেন বা রাফ ম্যান, কোন একটা রাফ ম্যানকে সিম্বলাইজ করছে এই বিস্টের মাধ্যমে। কবি বলছেন ফাইন্ড এ প্রিস্ট, যে কোনো পুরোহিত ধরে নিয়ে এসো। ফাইন্ড এনি বিস্ট ইন দ্য উইন্ড ফর এ হাজবেন্ড, বা এই রাস্তায় তো অনেক মানুষ আছে যারা বিস্ট টাইপের, যারা তোমার এই সেক্সুয়াল প্লেজারটাকে মেটাতে পারবে, সেরকম একটা মানুষকে ধরে নিয়ে এসে বিয়ে করে নাও। He will give a house full of legitimate songs. সে কি করতে পারবে, সে তোমাকে অনেকগুলো বৈধ সন্তান দিতে পারবে। তাহলে দেখো কবি এখানে স্যাটায়ার করছেন, ক্রিটিসাইজ করছেন কাকে, ওই মেয়েটি। তিনি কি বলছেন, যে তুমি আমাকে ফলো করো না, আমার মরালকে তুমি ফলো করো না, তোমার ওই অ্যাবসার্ড ডিটারমাইন্ড দিয়ে, মানে তোমার ওই চাহনি দিয়ে বা তোমার ওই ইচ্ছা দিয়ে তুমি আমাকে ফলো করো না, আমাকে পাবে না। তোমাকে আমি অ্যাডভাইস করছি, তুমি একটা পুরোহিতকে খোঁজো, বা যে কোনো একটা বিস্টকে খোঁজো, বা একটা রাফ ম্যানকে খোঁজো, যে তোমার সেক্সুয়াল প্লেজারটা মেটাতে পারবে, এবং তাকে তুমি তোমার হাজবেন্ড বানিয়ে নাও, এবং সে তোমাকে অনেকগুলো বৈধ সন্তান দেবে, মানে তুমি তার সাথে সুখী থাকবে। ইট ইজ টু লেট ফর সিন, আমার কাছে পাপ করার মতো সময় নেই, বা পাপ করতে আমার অনেক দেরি হয়ে গেছে। মানে কবি বলছেন যে তোমাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ অ্যাকসেপ্ট করাটা আমার কাছে কি হবে, একটা সিন হবে, পাপ হবে। তাহলে কি বলছে, আমার কাছে পাপ করার মতো অত সময় নেই, ইট ইজ টু লেট ফর সিন, পাপ করতে অনেকটা দেরি হয়ে গেছে। মানে কবি পাপ করতে চাইছেন না। ওই যে সোসাইটি, কবির মধ্যে সোসাইটির কথা বারবার মাথায় আসছে, ইভেন ফর এ ট্রিজন, আমি কোনো ঠকাতেও পারবো না। কাকে ঠকানোর কথা বলছেন আমরা আস্তে আস্তে জানতে পারবো। কবি ইভেন ফর ট্রিজন, এই যে ট্রিজনের কথা বলছে, এই যে ট্রেচারি, ট্রিজন মানে ট্রেজারি বা ঠকানো, এই ট্রেচারি বা ঠকানো, কোন ঠকানোর কথা বলছেন, কাকে ঠকানোর কথা বলছেন, কোন পাপের কথা বলছেন, এগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো দেখো পরবর্তী জায়গাতে। and I have no reason to know your kind, এবং আমার কোনো ইচ্ছাও নেই বা আমার কাছে কোনো কারণও নেই তোমার সম্পর্কে জানা, বা তোমার সম্পর্কে জ্ঞাত হওয়া, বা তোমার সম্পর্কে খোঁজ নেওয়া। কবি কেন এই কথাগুলো বললেন? কবি দেখো বললেন যে তিনি পাপ করতে পারবেন না,
তিনি কোনো ট্রিজনও করতে পারবেন না, এবং তার কাছে কোনো সময়ও নেই বা কোনো কারণও নেই সেই মেয়েটি সম্পর্কে জানা। কবি কেন বললেন এইগুলো? তো এগুলো আমরা পরবর্তী যে লাইনগুলো সেখানে ক্লিয়ারলি জেনে যাব। তাহলে বেসিক্যালি এখন এটার মানে কি হলো? এই যে পার্টটা আমরা পেলাম, এই পার্টের মানে কি পেলাম? তো দেখো, কবি প্রথমেই কিন্তু প্রথম স্ট্যান্ডায় বারণ করেছে যে তাকে ফলো না করতে, তার পিছনে না আসতে, তার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা না করতে। এখানে কবি কি করছেন? তার পরিবর্তে তাকে কি করা উচিত, ওই মেয়েটিকে কি করা উচিত সেগুলো বলছে। তিনি বলছেন যে তোমার বিয়ে করে নেওয়া উচিত, এবং যে কোনো মানুষকে তুমি বিয়ে করে নাও, এবং সে তোমাকে লেজিটিমেট বৈধ সন্তান দেবে। এখানে কেন বৈধতার কথা বলছেন, কেন তিনি লেজিটিমেট সন্স বলছেন? কারণ দেখো, প্রস্টিটিউটরা বেসিক্যালি ফিজিক্যালিটি করে ফর দেয়ার স্টোমাক, তাদের পেট চালানোর জন্য। তাদেরকে পেট চালাতে হবে, পেট চালানোর জন্য তাদের কি করতে হয়? ফিজিক্যালিটি করতে হয়। এবং সেই ফিজিক্যালিটির কারণে যদি প্রেগনেন্ট হয়ে যায়, তো সেই প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর যদি কোনো বাচ্চার জন্ম হয়, সেই বাচ্চাটা কিন্তু লেজিটিমেট হবে না, ইললেজিটিমেট হবে। তো কবি সেই কারণে অ্যাডভাইস করছে যে এইভাবে ইললেজিটিমেট সন্সদের না পৃথিবীতে নিয়ে এসে তুমি কি করো? তুমি বিয়ে করে নাও, তাহলে লেজিটিমেট সন্স পাবে তুমি তোমার হাজবেন্ডের কাছে। কবি কিন্তু বলছেন তিনি বিয়ে করবেন, কারণ তার কাছে পাপ করার সময় নেই। এই পাপ, যে এই পাপটাকে দুটো সেন্সে আমরা বলতে পারি। একটা হচ্ছে কবি তার যে ভেতরের যে ফিজিক্যাল বার্নিং, যে সেক্সুয়াল প্যাশন, সেটা কিন্তু তিনি প্রকাশ করতে চাইছেন না, এটা একটা। দ্বিতীয়ত, কবি একটা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছেন, যে ব্যাকগ্রাউন্ডটা একটা তথাকথিত জেন্টেলম্যান বা তথাকথিত ভদ্রলোক যে ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে বিলং করছেন, এবং কবি সেটাকে ব্রেক করতে চাইছেন না, এবং সেটাকে ব্রেক করা মানে কবির কাছে মনে হচ্ছে পাপ। এই জন্য কবি বলছেন যে আমি কোনো প্রেজেন্ট করতে পারবো না, এবং তোমার সম্পর্কে আমি জানতেও ইন্টারেস্টেড নই। নেক্সট কবি কি বলছেন দেখো। নেক্সট আমরা আরো ক্লিয়ার একটা কনসেপ্ট পাবো, কবিতাটা পুরো টোটাল যে ধারণাটা আমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো কবি কি বলছে। Bred Brahmin among singers of shivering hymns, I shuddered to the bone at hungers that roam the street beyond the constable's feet. তাহলে কবি কেন পাপ করতে পারবেন না এখানে ক্লিয়ার করে বলে দিচ্ছেন। কবি ক্লিয়ার করে এখানে বলে দিচ্ছেন কেন পাপ করতে পারবেন না। Bred Brahmin among singers of shivering hymns, আমি একটা আভিজাত্য ব্রাহ্মণ পরিবারের ছেলে, যাদের বাড়িতে ভজন কীর্তন, ঠাকুরের নাম গান হয়, সেই কারণে I shudder to the bone at hungers that roam the street, সেই কারণে আমি ভয় পাই। কিসে ভয় পাই গো? এই যে এই রাত্রির রাস্তাতে, এই রাত্রির অন্ধকার রাস্তাতে যে নোংরামি গুলো হচ্ছে, যে ফিজিক্যালিটি গুলো হচ্ছে, যে প্রস্টিটিউশন গুলো হচ্ছে, সেইগুলোকে ফেস করতে আমি ভয় পাই, আমি কেঁপে উঠি সেইগুলোর প্রতি। তাহলে কবি বলছেন তিনি কেন পাপ করতে পারবেন না, তিনি কেন জানতে চান না মেয়েটি সম্পর্কে, কারণ তিনি একটা ব্রেড ব্রাহ্মণ পরিবারে, এবং তাদের পরিবারে সিঙ্গার্স অফ শিভারিং হিমস, তাদের পরিবারের সবাই কি নাম ভজন ঠাকুরের গান নিয়ে থাকে। তারা একটা ব্রাহ্মণ পরিবারের ছেলে, সে কখনোই কি করে পাপ করবে সেটা খুঁজে পাচ্ছেন না। সেই কারণে তিনি বলছেন যে আমি এমন একটা পরিবার থেকে বিলং করি, আমি তোমার সাথে কোনো মতেই কোনো কিছু করতে পারবো না। I shudder to the bone, আমার ভয় লাগে, আমি কেঁপে উঠি। To the bone at hungers that roam the street, এই রাস্তার মধ্যে যে অসাধু কাজকর্মগুলো হয়, মানে কবি এখানে স্ট্রিট বলতে রেড লাইট স্ট্রিটের কথা বলছেন, রেড লাইট এরিয়ার কথা বলছেন। বিয়ন্ড দ্য কনস্টেবলস বিট, এই যে এই লাইনটা ক্লিয়ার করছে যে কবি একটা রেড লাইট এরিয়ার কথা বলছেন। বলছি এই যে রাস্তার মধ্যে আইনের চোখের আড়ালে, কনস্টেবল মানে এখানে আইন, কনস্টেবল সিম্বলাইজেস আইন বা ল। বিয়ন্ড দ্য কনস্টেবলস বিট মানে এই যে রাস্তার মধ্যে আইনের চোখের আড়ালে
যে সমস্ত প্রস্টিটিউশন গুলো হয় আমি সেইগুলোকে ফেস করতে ভয় পাই। কেন ভয় পাই? কারণ আমি একটা ব্রেড ব্রাহ্মণ পরিবারের ছেলে। আমাদের পরিবারে বরাবরই ভজন নাম গান নিয়েই চলেছে। আমি কি করে এটাকে ফেস করব? সেই কারণে আমি তোমার সাথে ফিজিক্যালিটিতে গিয়ে কোনো পাপ করতে পারবো না। তা দেখো এতদূর অব্দি কবি টোটাল সমাজের যে একটা অর্থোডক্স চিন্তা ভাবনা সেটাকে প্রেজেন্ট করবে। দেখো সমাজে এটাই চলে, এটাই আমরা জানি। আমরা প্রত্যেকেই এটার মধ্যে বাধ্য। আমরা যে কোনো প্রস্টিটিউট মানে মাথায় আগে ভেবে নিই যে প্রস্টিটিউট মানে প্রস্টিটিউট, পতিতা, সমাজ থেকে বাইরের একটা অংশ, সমাজের বাইরের একটা জীব। আমরা প্রথমে এটা কিন্তু ভেবে নিই। তার যে বিভিন্ন অধিকার আছে সেই কথা কিন্তু আমরা কখনোই ভাবি না। তারও মনে যে ভালোবাসা আছে, তারও ইচ্ছা আছে, তারও ফিলিংস আছে, সেটা কিন্তু আমরা কখনোই ভাবি না। আমরা টোটালি পতিতা মানে পতিতা, সমাজে কেউই মেনে নেবে না। আমি যদি কোনো একটা প্রস্টিটিউটকে বিয়ে করি কেউই মেনে নেবে না। সমাজ, বাড়ির লোক, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউই মেনে নেবে না। এই যে একটা চিন্তা ভাবনা যেটা সমাজে চলে আসছে দীর্ঘদিন ধরে, সমাজই তৈরি করেছে। দেখো প্রস্টিটিউট হলেও সে একটা মেয়ে, তাকে প্রস্টিটিউট তৈরি করতে বাধ্য করা হয়েছে, এটা কিন্তু আমরা কেউই দেখি না। তো এই ব্যাপারগুলোকে কবি এতক্ষণ ধরে আলোচনা করলেন। কবি তার বার্নিং সেন্সেশনের কথা বললেন, তার রাগের কথা বললেন, তার সেক্সুয়াল যে বার্নিং তার কথা বললেন, তিনি সেই মেয়েটির কথা বললেন। সেই মেয়েটি কবিকে ফলো করে, কবিকে হয়তো মেয়েটি ভালোবাসে, কিন্তু কবি সেই মেয়েটিকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, কারণ কবি কোনো পাপ কাজ করতে চান না, যেহেতু তিনি ব্রাহ্মণ পরিবারের ছেলে। এটা করা মানে পাপ, সমাজে কেউই মেনে নেবে না, সোসাইটিতে কেউ মানবে না, বাড়ির লোকও কেউ মানবে না। টোটালি কবিকে সেক্লুডেড, টোটালি কবি কি এক্সক্লুডেড করে দেওয়া হবে সোসাইটি। তো দ্যাটস ওয়াই কবি এতক্ষণ ধরে যে অর্থোডক্স চিন্তা ভাবনা সেটাকে প্রেজেন্ট করলো। এরপর দেখো কবিতার একটা টার্নিং পয়েন্ট, এই যে স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস, এলিগেন্স এর অন্য একটা ভিউ কবি এরপর প্রেজেন্ট করছে। এলিগেন্স মানে কি? এলিগেন্স মানে আমরা যে পুরনো চিন্তা ভাবনায় এলিগেন্স ভাবি সেটা নয়। গ্রেস, আমরা যে পুরনো চিন্তা ভাবনায় গ্রেস ভাবছি, গ্রেসের অন্য একটা রূপও থাকতে পারে, আমাদের সেই রূপটাকেও মেনে নেওয়া উচিত। কিভাবে দেখো কবি দেখো প্রেজেন্ট করছে। But there she stood upon that dusty road on a night lit April wind and gave me a look. সে কিন্তু সেই রাত্রিবেলায়, সেই এপ্রিল মাসের রাত্রিবেলায় সে কিন্তু দাঁড়িয়েই থাকলো ওখানে। সে মেয়েটি দাঁড়িয়েই থাকলো কোথায়? রাস্তার ধারে, সেই ধুলো মাখা রাস্তার ধারে সে দাঁড়িয়েই থাকলো, ল্যাম্পপোস্টের তলায়, এবং সে আমার দিকে খুব টেন্ডারলি একটা লুক, মানে এক দৃষ্টে সে তাকিয়ে থাকে। সিম্বলিক্যাল লাইনটা, এই লাইনটা প্রচন্ড সিম্বলিক্যাল। এই যে এখানে দেখো এই ডাস্টি রোড আর নাইট লিট এপ্রিল মাইন্ড, এই দুটো যে ফ্রেজ প্রচন্ড ইম্পর্টেন্ট। এই যে ডাস্টি রোড, এই ডাস্টি রোড সিম্বলাইজেস দ্য ডাস্ট ইন দ্য সোসাইটি। আভরণ, সোসাইটিতে যে আমরা ভদ্রলোক, ছোট লোক, এই যে একটা কনফ্লিক্ট, এই যে একটা আভরণ তৈরি করেছি, এই যে একটা ওয়াল তৈরি করেছি, মেন্ডিং ওয়াল, এই যে আভরণটাকে সিম্বলাইজ করছে এই ডাস্টি রোড। আর নাইট লিট এপ্রিল মাইন্ড, এটা কি সিম্বলাইজ করছে? এই যে নাইট লিট মানে রাত্রিবেলা, এপ্রিল মাইন্ড, এপ্রিল symbolizes the fruitfulness। মনে করো চসারের ক্যান্টারবেরি টেলস, চসার ক্যান্টারবেরি টেলস শুরুই করছেন, এপ্রিল ইজ দ্য সুইটেস্ট মান্থ অফ দ্য ইয়ার, এপ্রিল উইথ ইটস ফ্রুটফুল শাওয়ার্স। কে বলছেন? চসার বলছেন। এখানে এপ্রিল মাইন্ড সিম্বলাইজেস দ্য ফ্রুটফুল মাইন্ড অফ দ্য গার্ল। মেয়েটি কিন্তু তার মাথায় একটা ফ্রুটফুল চিন্তা ভাবনা নিয়ে, একটা আশার চিন্তা ভাবনা নিয়ে সে কিন্তু রিয়েলি ভালোবাসে কাকে? আমাদের পোয়েটকে বা স্পিকারকে। সেই কারণে
সে কিন্তু পোয়েটকে বা স্পিকারকে বারবার তাকিয়েই যায়। পোয়েটের প্রতি তার অ্যাট্রাকশন, তার মধ্যে একটা এপ্রিল মাইন্ড এন্ড গেভ মি এ লুক, এবং তিনি তাকিয়ে থাকলেন তার দিকে, কবি। এরপর দেখো কবিতার মধ্যে কবি একটা পরিবর্তন নিয়ে আসছে। কমান্ডমেন্টস ক্রাম্বল ইন মাই ফাদার্স পাস্ট। কমান্ডমেন্ট মানে রুলস এন্ড রেগুলেশন, ক্রাম্বল মানে ভেঙে পড়া, ইন মাই ফাদার্স পাস্ট। আমাদের যে ঐতিহ্য, দেখো আমাদের রুলস রেগুলেশন কে শেখায়? পূর্বপুরুষরা শেখায়। আমাদের বাবারা, দাদুরা, কাকা, জ্যাঠা, আমাদের যারা সিনিয়র্স, তারাই শেখান। তারাই শেখান যে সমাজে কিভাবে চলতে হবে, কার সাথে মিশতে হবে, কার সাথে মিশতে হবে না। আবার আমরা কি করি? আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শেখাই। তাহলে কবির মধ্যে হঠাৎ করে কিন্তু তার ওই লুক, ওই ভদ্রমহিলার, ওই মেয়েটির লুক কবিকে এতটাই নাড়া দিল যে কবির মধ্যে থাকা কমান্ডমেন্ট, যে নিয়ম কানুন গুলো, যেটা কবি তার পূর্বপুরুষদের কাছ থেকে শিখে এসেছেন, যে অতীতের যে নিয়ম কানুন গুলো, সেগুলো ক্রাম্বল হয়ে উঠলো, সেগুলো সবই ভেঙে গেল। দেখো কবি এখানে একটা মডার্ন থিঙ্কিং কে প্রেজেন্ট করার চেষ্টা করছেন। কবি চেষ্টা করছেন যে সোসাইটি এই যে অর্থোডক্স চিন্তাগুলোকে ভেঙে নতুন কিছু থিঙ্কিং নিয়ে আসুক। একটা প্রস্টিটিউট, তারও অধিকার আছে, সংবিধান তো তাই বলছে। সংবিধানে কি করাচ্ছে? ইকুয়ালিটি, ইকুয়ালিটি দেওয়া হচ্ছে। কাস্ট, ক্রিড, সবের বেসিসে ইকুয়ালিটি, কোনো ইনইকুয়ালিটি থাকবে না। তা দেখো প্রস্টিটিউটও, সেও তো সংবিধানের আন্ডারে। সংবিধানটা কি নামেই রয়ে গেল? আসল অধিকার কি পাবে না? কবি দেখো এখানে একটা মডার্ন থিঙ্কিং টোটালি প্রেজেন্ট করছেন। কবি দেখাচ্ছেন যে কমান্ডমেন্টস ক্রাম্বল, কবির যে পুরনো যে সমস্ত রুলস রেগুলেশন, সবই যেন কবির কাছে ভেঙে চুরমার হয়ে গেল। হার টাম্বলড হেয়ার সাডেনলি নোন অ্যাজ সিল্ক ইন মাই অ্যাংরি হ্যান্ড। তাহলে আমি রেখেছিলাম, আমার মধ্যে বার্নিং ছিল, তার ওই চুলটা যেটা আমি ধরেছিলাম, যে মুঠি করে হাতের মুঠোর মধ্যে ধরেছিলাম, সেই চুলটা হঠাৎ করে আমার কাছে খুব সিল্কি, খুব নরম মনে হতে শুরু হলো, খুব মিষ্টি মনে হতে শুরু করলো আমার ওই রাগযুক্ত হাতের মধ্যে। আই শুক এ লিটল অ্যান্ড টুক হার। আমার সারা শরীর নাড়া দিয়ে উঠলো এবং আমি তাকে গ্রহণ করলাম। বিহাইন্ড দ্য লজ অফ মাই ল্যান্ড। আমি আমার এই মাটির বা আমার এই দেশের এই অর্থোডক্স নিয়ম কানুন গুলোকে পিছনে রেখে আমি তাকে অ্যাকসেপ্ট করলাম। কাকে? ওই মেয়েটিকে। তা দেখো কবি কত সুন্দর একটা চিন্তা ভাবনা প্রেজেন্ট করলেন এখানে এই কবিতাটার মাধ্যমে। তাহলে টোটাল কবিতাটাকে এরপর আমরা অ্যানালাইসিস করব। টোটাল কবিতাটাকে এরপর যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা কি বুঝতে পারবো? দেখো ক্লাসটা তো এখানেই শেষ হলো, কিন্তু আমি টোটাল কবিতাটাকে অ্যানালাইসিস করে দিচ্ছি প্রথম থেকে শেষ হলো। তাহলে কবি প্রথমেই দেখালেন যে তার মধ্যে একটা বার্নিং সেন্সেশন চলছে। বার্নিংটা কিসের কিসের জন্য আমি বোঝালাম। সেক্সুয়াল বার্নিং হতে পারে, বা কবির রাগ হতে পারে। কেন রাগ হচ্ছে? কারণ কবিকে একজন মহিলা ফলো করছে, একজন মহিলা অনেকদিন ধরে ফলো করছে। তো সেই মহিলাটা বেসিক্যালি কে? আমি বোঝালাম যে কবির বিলাভেড হতে পারে। বিলাভেড সে অন্য কাস্ট থেকে বিলং করে হয়তো, বা একজন প্রস্টিটিউট হতে পারে, বা বোথ প্রস্টিটিউট অ্যান্ড বিলাভেড। এই প্রস্টিটিউটটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমরা পরে দেখলাম। তো কবি তাকে অ্যাডভাইস দিচ্ছেন, তার চুলের মুঠি শক্ত করে চেপে ধরছেন এবং তাকে বোঝাচ্ছেন যে তার সাথে কখনোই কবির হতে পারে না, কারণ কবি একটা ব্রাহ্মণ পরিবারের ছেলে, আর সে হচ্ছে একটা প্রস্টিটিউট। সে ঘুরে বেড়ায় বিহাইন্ড দ্য কনস্টেবলস পিট, এই রেড লাইট এরিয়াতে সে ঘুরে বেড়ায়, তার সাথে কবির কি করে হবে? তো কবি প্রথমে কিন্তু সোসাইটিতে থাকা যে অর্থোডক্স সিস্টেম, সেই অর্থোডক্স সিস্টেমকে টোটালি কিন্তু প্রেজেন্ট করছে। তারপর কিন্তু কবি দেখো টোটালি কবিতার রূপটা পরিবর্তন করছেন। কবি হঠাৎ করে মনে হচ্ছে না, পরিবর্তন আনা উচিত, এবং সেই কারণে কবি শেষ দিকে বলছেন, কি বলছেন? যে তিনি সেই মেয়েটিকেই অ্যাকসেপ্ট করছেন
behind the law of his land, এই যে তার সমাজের যে ল গুলো, যে নিয়ম কানুন গুলো, যে অর্থোডক্স নিয়ম কানুন গুলো রয়ে গেছে, সেগুলোকে পিছনে রেখে কবি কিন্তু সেই মেয়েটিকেই অ্যাকসেপ্ট করছেন। এবং কবি বলছেন কমান্ডমেন্টস ক্রাম্বল, এই কমান্ডমেন্টস মানে আদেশ, নিয়ম কানুন যেগুলো পাস্ট থেকে চলে আসছে, সেগুলো ক্রাম্বল হয়ে গেল, ভেঙে গেল ইন মাই ফাদার্স পাস্ট, কবি বলেই দিচ্ছেন। তারপরেই কবি বোঝাচ্ছেন যে তিনি অ্যাকসেপ্ট করছেন ওই মেয়েটিকে। সেই মেয়েটি প্রস্টিটিউট হতে পারে, বাট কবি তার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করছেন। কবি এখানে অ্যাজ এ হিউম্যান দেখছেন, অ্যাজ এ প্রস্টিটিউট বা অ্যাজ এ নর্মাল মেয়ে এই হিসাবে দেখছেন না, কবি অ্যাজ এ হিউম্যান মেয়েটিকে দেখছেন এবং মেয়েটির ভালোবাসাটাকে কবি বুঝতে পারছেন, এবং বুঝতে পারার কারণেই কবি কিন্তু অ্যাকসেপ্ট করছেন। তা দেখো টোটালি একে রামানুজনের কবিতা টোটালি অন্যান্য কবিদের চেয়ে একটু আলাদা কবিতা। আমি ইন্ট্রোডাকশন ক্লাসে বলেইছিলাম যে একে রামানুজন একটু মডার্নি স্টাইল তার কবিতার মধ্যে দেখতে পাওয়া যায়। তার কবিতার থিম গুলো টোটাল আলাদা হয়। তিনি অন্যান্য আর চার পাঁচটা কবির মতো এক থিমে লেখেননি। তিনি একজন ইন্ডিয়ান পোয়েট। একে রামানুজন মানে বুঝতেই পারছো একজন ব্রাহ্মণ ফ্যামিলি থেকে তিনি বিলং করছেন, এবং তিনি সেই সোসাইটিতে, ইন্ডিয়ান যে অর্থোডক্স সোসাইটি, সেই সোসাইটিকে একটা প্রোটেস্ট হিসাবে তিনি কিন্তু এই কবিতাটাকে প্রেজেন্ট করছেন। এই কবিতাটা আমাদের একটা প্রোটেস্ট পয়েন্ট। তিনি দেখাচ্ছেন যে সমাজের লোকেদের এই যে গ্রেস মানে কি? গ্রেস মানে একটা সুন্দর মরাল ক্যারেক্টার। আমরা গ্রেসের যে থিঙ্কিংটাকে তৈরি করেছি, যে অর্থোডক্স থিঙ্কিং, সেটাকে পরিবর্তন আনা উচিত। আমরা গ্রেসের যে থিঙ্কিং, আমরা প্রস্টিটিউট মানে তাকে পতিতা করে দিচ্ছি, তাকে সমাজ থেকে এক্সক্লুডেড করে দিচ্ছি, ইট ইজ নট ফেয়ার। কবি দেখাচ্ছেন সি হ্যাজ অলসো এভরি উইশেস, তারও অনেক ইচ্ছা আছে, অনেক আকাঙ্ক্ষা আছে, তারও মনে অনেক স্বাধীনতা আছে, তারও মনে প্রেম ভালোবাসা আছে, সেগুলোকে মর্যাদা দেওয়া উচিত। তো কবি এই সিস্টেমটাকে টোটালি বোঝাচ্ছেন। তাহলে এখানেই ক্লাস শেষ করলাম। যদি কারো কিছু প্রবলেম থাকে সে অবশ্যই আমাকে জানিও, আর যদি প্রবলেম না থাকে সেটাও জানিও। তাহলে ক্লাসটা এখানেই শেষ করলাম, সেটা আমাকে তোমরা রিভিউ অবশ্যই দিও। তো চলো, সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো, সবাই হ্যাপি থেকো, সবাই হেলদি থেকো, সবাই স্যানিটাইজ থাকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।